গুড মর্নিং ফ্রেন্ডস, আমি অমরনাথ তোমাদের সকলকে স্বাগত নেই তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমএচ এডুকেশন ল্যাব র্যাঙ্কিং ওয়াইজ সার্চিং ডব্লিউবিসিএস চ্যানেলে। তো আজকে তোমাদের সাথে আরেকটি নতুন মক টেস্ট নিয়ে আলোচনা করব, যেখানে মোস্ট ইম্পর্টেন্ট 25টা কোয়েশ্চেন আছে, আর প্রত্যেকটা কোয়েশ্চেন কিন্তু এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে খুবই ইম্পর্টেন্ট। তো ভালো করে তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবে, আর যে সমস্ত কোয়েশ্চেনগুলো নিয়ে এখানে আলোচনা করব পারলে এগুলো খাতায় একটু নোট ডাউন করে রাখতে পারো। ক্লিয়ার? আর একটি তো আবার সবার কাছে রিকোয়েস্ট আছে, সেটা যারা এখন আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অতি অবশ্যই কিন্তু এমএচ এডুকেশন ল্যাব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, এবং যারা এখন আমাদের অ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলের সাথে যুক্ত হওনি তারা অ্যাপটি ডাউনলোড করে নাও এবং টেলিগ্রাম চ্যানেলের সাথে আমাদের যুক্ত হয়ে যাও। প্রত্যেকটা লিঙ্ক কিন্তু ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে পেয়ে যাবে, তোমরা সেখানে গিয়ে সেটা ক্লিক করে কিন্তু আমাদের অ্যাপটি এবং এমএচ এডুকেশন ল্যাবের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে তোমরা জয়েন করে নিও। ক্লিয়ার? চলো, তো আজকের প্রথম প্রশ্ন দেখে নাও কি আছে। হু লিড দ্য সল্ট সত্যাগ্রহ মুভমেন্ট উইথ গান্ধী? তো গান্ধী যখন সল্ট সত্যাগ্রহ মুভমেন্টটি শুরু করেছিলেন তো গান্ধীর সাথকে দিয়েছিলেন। তো সঠিক উত্তর হবে অপশন ডি, সরোজিনী নাইডু। তো সরোজিনী নাইডু যখন মহাত্মা গান্ধী সল্ট সত্যাগ্রহ মুভমেন্টটি শুরু করেছিলেন তখন কিন্তু সরোজিনী নাইডু কিন্তু গান্ধীর সাথ দিয়েছিলেন। তো ব্যাপারটা দেখি আমরা। অন 21st May, the poet Sarojini Naidu led 2,500 marches on Darsana Salt Works some 150 miles north of Bombay. তো 21 মে সরোজিনী নাইডু একজন কবি ছিলেন, তো উনি গান্ধীর সাথ দিয়েছিলেন এই সল্ট সত্যাগ্রহ মুভমেন্টে, আর উনি কিন্তু 150 মাইলস হেঁটেছিলেন নর্থ অফ বোম্বেতে গান্ধীর সাথে। ক্লিয়ার? চলো, তো তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ এমএচ এডুকেশন ল্যাবের পক্ষ থেকে লঞ্চ করা হয়েছে মক টেস্ট ফুল প্যাকেজ, যেটি ডব্লিউবিসিএস প্রিলিমস প্লাস মেন্স এক্সামকে কিন্তু টার্গেট করে এই প্যাকেজটি লঞ্চ করা হয়েছে। তো এই প্যাকেজের তোমাদেরকে ডিটেলস একটু বলে দিই প্যাকেজটার ব্যাপারে। 6টা ডিফারেন্ট সেপারেট কোর্স পেয়ে যাবে এই প্যাকেজটার মধ্যে, যের মধ্যে 938টি কোয়েশ্চেন, তার সাথে 30,200টি তোমরা ওখানে প্রশ্ন পেয়ে যাবে। ক্লিয়ার? 938টি টোটাল টেস্ট দিতে পারবে, যেখানে 30,200টি কোয়েশ্চেন থাকবে, তোমরা ওটাকে পরীক্ষা দিতে পারবে। তোমাদের লাস্ট ডেট অফ অ্যাডমিশন হচ্ছে 16 ফেব্রুয়ারি 2021, তারপর কিন্তু অ্যাডমিশন বন্ধ হয়ে যাবে। আর কোর্স বেনিফিটের ব্যাপারে বলেই তোমাদেরকে, পুরো কোর্সটা কিন্তু ডব্লিউবিসিএস লেটেস্ট প্যাটার্ন অনুযায়ী কিন্তু করা হয়েছে, আর পরীক্ষাটা দেওয়ার পর তোমরা সেখান থেকে স্মার্ট র্যাঙ্ক অ্যানালাইসিস করতে পারবে। তার সাথে প্রত্যেকটা এমসিকিউ কিন্তু ডিটেলসভাবে এক্সপ্লেনেশনও করা আছে। 1 ইয়ার ভ্যালিডিটির সাথে তোমরা কোর্সটাতে আনলিমিটেড টাইমস অ্যাটেন্ড করতে পারবে। বেশি যদি কিছু জানতে চাও তোমরা অবশ্যই কিন্তু ভিডিও ডেসক্রিপশন বক্সটা ফলো করো, সেখানে কিন্তু লিঙ্ক প্রোভাইড করা আছে, সেই লিঙ্কটা ক্লিক করে তোমরা কিন্তু এর ব্যাপারে আরও বেশি জানতে পেরে যাবে। ক্লিয়ার? চলো, নেক্সট কোয়েশ্চেন দেখি আছে। সতী ওয়াজ প্রহিবিটেড বাই? তো সতী মুভমেন্ট এটি কে প্রহিবিট করেছিলেন বা কে বন্ধ করেছিলেন? তো সঠিক উত্তর হবে অপশন সি, লর্ড উইলিয়াম বেন্টিক। তো লর্ড উইলিয়াম বেন্টিক কিন্তু সতী দাহটি বন্ধ করেছিলেন। তো ব্যাপারটা দেখে নিই আমরা। দ্য বেঙ্গল সতী রেগুলেশন অর রেগুলেশন 17 in India under East India Company rule by Governor General Lord William Bentinck, which made the practice of sati or satage illegal in all jurisdiction of India and subject to prosecution. তো বেঙ্গল সতী রেগুলেশন অথবা রেগুলেশন 17 যে অ্যাক্টটি পাস করা হয়েছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি দ্বারা, এটি কে পাস করেছিলেন? লর্ড উইলিয়াম বেন্টিক। আর উনি কিন্তু এই সতীদাহ যে প্রথাটি ছিল উনি কিন্তু সারা ভারতের মধ্যে উনি এটি বন্ধ করেছিলেন এবং এর কিন্তু বিরোধে দাঁড়িয়েছিলেন। ঠিক আছে? তো লর্ড উইলিয়াম বেন্টিক কিন্তু সতীদাহটি উনি বন্ধ করেছিলেন। ক্লিয়ার? চলো, পরবর্তী প্রশ্ন দেখে নাও কি আছে। When Mahatma Gandhi was arrested, who among the following took over the leadership of salt satyagraha? তো মহাত্মা গান্ধী অ্যারেস্ট হওয়ার পর সল্ট সত্যাগ্রহ যে মুভমেন্ট ছিল সেই মুভমেন্টের লিডারশিপ দায়িত্ব কে নিয়েছিলেন? তো সঠিক উত্তর হবে অপশন সি, আব্বাস তাইবজি। তো সল্ট সত্যাগ্রহ মুভমেন্টের সময় যখন গান্ধীজি অ্যারেস্ট হয়ে যান তো তখন এই সল্ট সত্যাগ্রহ মুভমেন্টের দায়িত্ব নিয়েছিলেন আব্বাস তাইবজি। তো ব্যাপারটা দেখিনি আমরা। মহাত্মা গান্ধী অ্যাপয়েন্টেড তাইবজি at the age of 76 to replace him as leader of Salt Satyagraha in May 1930 after Gandhi arrest. তো 1930 সালে মে মাসের 1930 সালে যে সল্ট সত্যাগ্রহ মুভমেন্ট ছিল, গান্ধী অ্যারেস্ট হওয়ার পর কিন্তু মহাত্মা গান্ধী অ্যাপয়েন্ট করে যান তাইবজিকে, যার বয়স ছিল 76 বছর। তুনাকে এই সল্ট সত্যাগ্রহ মুভমেন্টের দায়িত্ব দিয়ে গেছিলেন লিডারশিপের। ক্লিয়ার? চলো, নেক্সট কোয়েশ্চেন দাও কি আছে। ডিউরিং কলোনিয়াল পিরিয়ড ব্রিটিশ ক্যাপিটাল ওয়াজ মেইনলি ইনভেস্টেড ইন? কলোনিয়াল পিরিয়ডে ব্রিটিশ ক্যাপিটাল কোন জায়গাতে তারা ইনভেস্টমেন্ট করতো? তো সঠিক উত্তর হবে অপশন সি, এগ্রিকালচার। তো কলোনিয়াল পিরিয়ডে ব্রিটিশ ক্যাপিটাল কিন্তু ব্রিটিশ তারা নিজস্ব যে পয়সা ছিল সেটা ইনভেস্ট করতো এগ্রিকালচারের উপর। ক্লিয়ার? তো ব্যাপারটা দেখি আমরা। এগ্রিকালচারাল ওয়াজ মেইনলি ইনভেস্টেড বাই ব্রিটিশ ডিউরিং কলোনিয়াল পিরিয়ড। দ্য র মেটেরিয়াল বেসড
the raw materials related to agriculture was compulsory for industry during the colonial period. তো এগ্রিকালচার ব্রিটিশ যখন কলোনিয়াল পিরিয়ড চলছিল, ঠিক আছে, সে সময় কিন্তু ব্রিটিশরা তাদের ম্যাক্সিমাম যে ক্যাপিটাল অ্যামাউন্টটি সেটি ইনভেস্ট করতো এগ্রিকালচারের উপর। আর কারণ এগ্রিকালচারের যে সমস্ত র মেটেরিয়ালস ছিল সেগুলো হচ্ছে কি ইন্ডাস্ট্রির জন্য খুবই কম্পালসারি ছিল, তো সে কারণেই ব্রিটিশরা ম্যাক্সিমাম যে অ্যামাউন্ট ছিল টাকা পয়সা কিন্তু ওরা এগ্রিকালচারের উপর তারা ইনভেস্টমেন্ট করতো। ক্লিয়ার? চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, এম এ জিন্না ইন হিজ আর্লি পলিটিক্যাল লাইফ। তো এম এ জিন্না তার শুরুয়াত যখন করেছিলেন পলিটিক্যাল লাইফে তিনি তখন কি করেছিলেন? তো সঠিক উত্তরে যাবে অপশন বি, ইনিশিয়েটেড হিন্দু মুসলিম ইউনিটি। তো এম এ জিন্না কিন্তু ইনিশিয়েট করেছিলেন হিন্দু মুসলিম ইউনিটি যখন সে নিজের পলিটিক্যাল ক্যারিয়ারটি শুরু করেছিলেন। তো ব্যাপারটা দেখে নিই আমরা। জিন্না বিগেন পলিটিক্যাল লাইফ বাই অ্যাটেন্ডিং দ্য কংগ্রেস 20th অ্যানুয়াল মিটিং ইন বম্বে ইন ডিসেম্বর 1904। তো জিন্না তার নিজের পলিটিক্যাল লাইফ শুরু করেছিলেন যখন সে কংগ্রেসের 20তম অ্যানুয়াল মিটিংটি সে যখন অ্যাটেন্ড করেছিলেন ডিসেম্বর মাস 1904 সালে বোম্বেতে। হি ওয়াজ এ মেম্বার অফ মডারেট গ্রুপ in the Congress favoring Hindu-Muslim unity in achieving self-government and following such leaders as Mehta Naroji and Gopal Krishna Gokhale। তো উনি একজন কংগ্রেস গ্রুপের একজন মডারেট ছিলেন এবং উনি কিন্তু ফেভার করতেন হিন্দু মুসলিম ইউনিটি এবং উনি অনেকজনকে ফলো করতেন মেহতা নারোজি এবং গোপাল কৃষ্ণ গোখলেকে। ক্লিয়ার? তো যখন এম এ জিন্না যখন নিজের পলিটিক্যাল ক্যারিয়ার শুরু করে তখন উনি তার আগে ইন্ডিয়ান মানে ভারতে হিন্দু মুসলিম ইউনিটিটাকে উনি কিন্তু খুবই ফেভার করতেন। চলো পরবর্তী প্রশ্ন কি আছে, হু অ্যামং দ্য ফলোইং ভিজিটেড গান্ধীজি ইন সাউথ আফ্রিকা। তো গান্ধীজি যখন সাউথ আফ্রিকায় থাকতেন তো সেই সময় গান্ধীজির সঙ্গে দেখা করতে কে ওইখানে গিয়েছিল? তো সঠিক উত্তর হবে অপশন সি, গোপাল কৃষ্ণ গোখলে। তো গান্ধী যখন সাউথ আফ্রিকায় থাকতেন তখন ওনার সাথে গোপাল কৃষ্ণ গোখলে ওনার সাথে দেখা করতে গেছিলো সাউথ আফ্রিকাতে। ক্লিয়ার? তো ব্যাপারটা দেখে নিন তোমরা। Gopal Krishna Gokhale met Gandhiji in South Africa in 1912. He was political guru of Mahatma Gandhi. তো 1912 সালে গোপাল কৃষ্ণ গোখলে কিন্তু গান্ধীজির সাথে দেখা করতে সাউথ আফ্রিকা যান এবং গান্ধীজি গোপাল কৃষ্ণ গোখলেকে তার নিজের পলিটিক্যাল গুরু হিসাবে মানেন। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন দাও কি আছে, ইন উইচ ইয়ার সল্ট সত্যাগ্রহ টুক প্লেস। তো কোন সালে সল্ট সত্যাগ্রহটি করা হয়েছিল? তো সঠিক উত্তর হবে অপশন বি, 1930 সালে। তো সল্ট সত্যাগ্রহটি 1930 সালে এটি করা হয়েছিল। তো ব্যাপারটা দেখে নিই আমরা। দ্য সল্ট সত্যাগ্রহ স্টার্টেড অন মার্চ 12, 1930 উইথ আন্ডারটেকিং দ্য ডান্ডি যাত্রা ডান্ডি মার্চ। তো সল্ট সত্যাগ্রহটি 12 মার্চ 1930 সালে শুরু করা হয়েছিল আর এটি কিন্তু ডান্ডি মার্চ বা ডান্ডি পথযাত্রা দিয়ে কিন্তু এটি শুরু করা হয়েছিল 12 মার্চ 1930 সালে। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন দেওয়া কি আছে, উইচ ডে ওয়াজ ডিক্লেয়ার অ্যাজ ডাইরেক্ট অ্যাকশন ডে বাই মুসলিম লীগ। তো ডাইরেক্ট অ্যাকশন ডে কোন দিনটি ডিক্লেয়ার করা হয়েছে মুসলিম লীগের দ্বারা? তো সঠিক উত্তরে হবে অপশন বি, 16 আগস্ট 1946। তো 16 আগস্ট 1946 ডিক্লেয়ার করা হয়েছিল মুসলিম লীগের দ্বারা অ্যাজ আ ডাইরেক্ট অ্যাকশন ডে হিসেবে। তো ব্যাপারটা দেখে নিই আমরা। ডাইরেক্ট অ্যাকশন ডে 16 আগস্ট 1946 অলসো নোন এজ 1946 ক্যালকাটা কিলিংস was a day of nationwide protest by Indian Muslim community announced by Jinnah। তো ডাইরেক্ট অ্যাকশন ডে হচ্ছে 16 আগস্ট 1946 সালে আর এটা আরেকটি নাম হচ্ছে 1946-এর ক্যালকাটা কিলিংস। এই দিনে সারা ভারতের যে সমস্ত মুসলিম কমিউনিটি ছিল তারা প্রোটেস্ট করেছিল এবং খুব লড়াই ঝামেলা হয়েছিল, তো সে কারণে কিন্তু প্রচুর এখানে প্রাণ হারায়। ঠিক আছে, তো সে কারণে এইটির নাম হচ্ছে ডাইরেক্ট অ্যাকশন ডে অথবা ক্যালকাটা কিলিংস আর এটি কিন্তু জিন্না তখন ঘোষণা করেছিল। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন কি আছে, when was Mahatma Gandhi arrested during the Quit India movement of 1942। তো 1942 সালে কুইট ইন্ডিয়া মুভমেন্টের সময় কোন সময় মহাত্মা গান্ধী অ্যারেস্ট হয়েছিলেন? তো সঠিক উত্তরে হবে অপশন সি, 9 আগস্ট 1942। তো 9 আগস্ট 1942 সালে কিন্তু মহাত্মা গান্ধী অ্যারেস্ট হয়েছিলেন কুইট ইন্ডিয়া মুভমেন্ট সময়। ক্লিয়ার? চলো পরবর্তী প্রশ্ন দেখে কি আছে, ইন উইচ ইয়ার লালা লাজপত রায় ওয়াজ ডিপোর্টেড টু ম্যান্ডেলে ফর অর্গানাইজিং অ্যান এগ্রিগ্রিয়ান মুভমেন্ট ইন পাঞ্জাব। তো কোন সালে লালা লাজপত রায় ম্যান্ডেলে ডিপোর্ট করেন আর সেখানে গিয়ে উনি এগ্রিগিয়ান মুভমেন্ট যেটি পাঞ্জাবে হচ্ছিল সেটি অর্গানাইজ করেছিলেন? তো এটি কোন সালে উনি ডিপোর্ট করেছিলেন ম্যান্ডেলে? তো সঠিক উত্তর হবে অপশন বি, 1907 সালে। তো 1907 সালে লালা লাজপত রায় ডিপোর্ট করেন ম্যান্ডেলে এবং ওইখানে গিয়ে পাঞ্জাবে যে এগ্রিগিয়ান মুভমেন্টটি হচ্ছিল সেখানে কিন্তু উনি এটি অর্গানাইজ করেছিলেন। তো ব্যাপারটা দেখে নিই আমরা। আফটার জয়নিং দ্য কংগ্রেস পার্টি অ্যান্ড টেকিং পার্ট ইন পলিটিক্যাল এজিটেশন ইন পাঞ্জাব, লাজপত রায় ডিপোর্টেড টু ম্যান্ডেলে, বার্মা উইদাউট ট্রায়াল ইন মে
1907। তো কংগ্রেস পার্টি জয়েন করার পর যখন উনি পলিটিক্যাল এগ্রিয়েশন পান পাঞ্জাবে, তো সেই সময় কিন্তু 1907 সালে লালা লাজপত রায় ম্যান্ডেলে যান, যেটি হচ্ছে বার্মা, এখন বর্তমানে মায়ানমার। তো উইদাউট ট্রায়ালে কিন্তু ওখানে যান এবং ওখানে গিয়ে পাঞ্জাবের যে এগ্রিগেট মুভমেন্টটা ছিল সেখানে উনি এটি অর্গানাইজ করেছিলেন। ক্লিয়ার? চলো পরবর্তী প্রশ্ন এখানে কি আছে, ওয়্যার আর দ্য ট্রেসেস অফ পর্তুগিজ কালচার ফাউন্ড ইন ইন্ডিয়া? তো ভারতের পর্তুগিজ কালচারটি এখনও কোন জায়গায় এটি দেখা যায়? তো সঠিক উত্তর হবে অপশন এ, গোয়াতে। তো গোয়াতে কিন্তু এখনও কিন্তু কিছু ভারতের এমন একটা জায়গা গোয়া যেখানে কিন্তু এখনও পর্তুগিজের কালচার কিন্তু এখানে এখনও দেখা যায়। তো ব্যাপারে দেখিনি আমরা, গোয়া ইজ ফর্মার পর্তুগিজ কলোনি। দ্য পর্তুগিজ ওভারসিজ টেরিটরি অফ পর্তুগিজ ইন্ডিয়া এক্সিস্টেড ফর অ্যাবাউট 450 ইয়ার্স until it was annexed by India in 1961. তো গোয়াতে এখনও কিন্তু কিছু জায়গা এমন আছে যেখানে পর্তুগিজের কালচার এখনও এখানে কিন্তু দেখা যায় এবং পর্তুগিজরা গোয়াতে কিন্তু প্রায় 450 বছর কিন্তু এখানে ওরা রাজত্ব করেছে। 1961 সালে কিন্তু পর্তুগিজ ভারতের আন্ডারে চলে আসে, তারপর গিয়ে কিন্তু ভারত পুরোপুরি গোয়াটাকে কন্ট্রোল করে নিজের মধ্যে। তার আগে কিন্তু প্রায় 450 বছর ধরে কিন্তু পর্তুগিজরা গোয়াটার উপরে কন্ট্রোল করেছিল। ক্লিয়ার? চলো পরবর্তী প্রশ্ন এখানে কি আছে, হু ডিক্লেয়ার স্বরাজ ইজ মাই বার্থ রাইট অ্যান্ড আই শ্যাল হ্যাভ ইট? তো কে ডিক্লেয়ার করেছিলেন স্বরাজ ইজ মাই বার্থ রাইট অ্যান্ড আই শ্যাল হ্যাভ ইট? তো সঠিক উত্তর হবে অপশন বি, বাল গঙ্গাধর তিলক। তো বাল গঙ্গাধর তিলকের একটা খুবই ফেমাস ডায়লগ বা স্লোগান, সেটির নাম হচ্ছে স্বরাজ ইজ মাই বার্থ রাইট অ্যান্ড আই শ্যাল হ্যাভ ইট। তো ব্যাপারটা দেখে নিই আমরা, লোকমান্য তিলক স্লোগান স্বরাজ ইজ মাই বার্থ রাইট অ্যান্ড আই শ্যাল হ্যাভ ইট caught the imagination of country fighting to free itself from the colonial rule. তো লোকমান্য তিলকের একটা খুবই ফেমাস স্লোগান যেটির নাম হচ্ছে স্বরাজ ইজ মাই বার্থ রাইট অ্যান্ড আই শ্যাল হ্যাভ ইট। আর এই স্লোগানটা দিয়ে কিন্তু প্রচুর ফ্রিডম ফাইটাররা কিন্তু অনেক ইন্সপিরেশন পেয়েছিল এবং তারা চেষ্টা করেছিল যাতে ব্রিটিশদের থেকে, যে ব্রিটিশ যখন যে রুল করছিল সেখান থেকে তারা ছুটকারা বা মুক্তি পাওয়ার জন্য। ঠিক আছে, তো খুবই একটা ফেমাস স্লোগান স্বরাজ ইজ মাই বার্থ রাইট অ্যান্ড আই শ্যাল হ্যাভ ইট, এটা কিন্তু বাল গঙ্গাধর তিলক অথবা লোকমান্য বাল গঙ্গাধর তিলক কিন্তু এই ফেমাস স্লোগানটি লিখেছিলেন বা ডিক্লেয়ার করেছিলেন। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন কি আছে, দ্য ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট অফ 1909 ওয়াজ পপুলারলি নোন অ্যাজ? তো ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1909 সালে এটি আরেকটি নাম কি এর? তো সঠিক উত্তরে যাবে অপশন সি, মিন্টো মডেল রিফর্মস। তো 1909 সালে যেটি ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট হিসাবে জানি সেটা আরেকটি নাম হচ্ছে মিন্টো মডেল রিফর্মস। তো ব্যাপারটা দেখি আমরা, Indian Council Act of 1909, also called Model Minto Reforms, series of reforms measure enacted in 1909 by British Parliament. তো ব্রিটিশ পার্লামেন্টের দ্বারা 1909 সালে একটা ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট, যেটি আরেকটি নাম হচ্ছে মডেল মিন্টো অ্যাক্ট, এটি কিন্তু পাস করা হয়েছিল ব্রিটিশ পার্লামেন্টের দ্বারা। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন কি আছে, which British viceroy is associated with partition of Bengal? তো পার্টিশন অফ বেঙ্গলের সময় কোন ব্রিটিশ ভাইসরয় ছিলেন? তো সঠিক উত্তরে যাবে অপশন বি, লর্ড কার্জন। তো ভারতে যখন পার্টিশন অফ বেঙ্গল হয় সেই সময় কিন্তু লর্ড কার্জন ব্রিটিশ ভাইসরয় হিসেবে ছিলেন ভারতের মধ্যে। তো ব্যাপারটা দেখি আমরা, পার্টিশন অফ বেঙ্গল ডিভিশন অফ বেঙ্গল ক্যারিড আউট বাই ব্রিটিশ ভাইসরয় ইন ইন্ডিয়া লর্ড কার্জন ডিসপাইট স্ট্রং ইন্ডিয়ান ন্যাশনালস অপোজিশন। তো 1905 সালে যখন বেঙ্গলের ডিভিশন হয় সেই সময় কিন্তু ব্রিটিশ ভাইসরয় ছিলেন লর্ড কার্জন। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন কি আছে, ইন উইচ ইয়ার ডিড গান্ধী আন্ডারটেক দ্য ফেমাস ডান্ডি মার্চ? তো কোন সালে গান্ধীজি একটা ফেমাস ডান্ডি মার্চ করেছিলেন? তো সঠিক উত্তরে হবে অপশন বি, 1930 সালে। তো 1930 সালে গান্ধীর একটা ফেমাস নন ভায়োলেন্ট প্রোটেস্ট অ্যাকশন যেটির নাম হচ্ছে ডান্ডি মার্চ, কিন্তু এটি 1930 সালে কিন্তু উনি এটি আন্ডারটেক করেছিলেন। তো ব্যাপারটা দেখি আমরা, সল্ট মার্চ অলসো কল্ড ডান্ডি মার্চ অর সল্ট সত্যাগ্রহ মেজর নন ভায়োলেন্ট প্রোটেস্ট অ্যাকশন অফ ইন্ডিয়া লেড বাই মোহনদাস করমচাঁদ গান্ধী অন মার্চ টু এপ্রিল 1930। তো 1930 সালে মার্চ থেকে এপ্রিল মাসের মধ্যে গান্ধীর একটা খুবই ইম্পর্টেন্ট নন ভায়োলেন্ট প্রোটেস্ট অ্যাকশন মার্চ যেটির নাম হচ্ছে ডান্ডি মার্চ অথবা সল্ট সত্যাগ্রহ অথবা সল্ট মার্চ, এটি কিন্তু উনি অর্গানাইজ করেছিলেন 1930 সালে মার্চ এপ্রিল মাসে। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন কি আছে, ফেডারেল ফর্ম অফ গভর্নমেন্ট ওয়াজ ইন্ট্রোডিউস আন্ডার দ্য? তো ফেডারেল ফর্ম অফ গভর্নমেন্ট কোন অ্যাক্টের আন্ডারে এটি ইন্ট্রোডিউস করা হয়েছিল ভারতের মধ্যে? তো সঠিক উত্তর হবে অপশন বি, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935। তো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 সালের আন্ডারে কিন্তু ভারতের মধ্যে ফেডারেল ফর্ম অফ গভর্নমেন্টটি ইন্ট্রোডিউস করা হয়েছিল। তো ব্যাপারটা দেখে আমরা, দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 মেড প্রভিশন ফর দ্য এস্টাবলিশমেন্ট অফ ফেডারেশন অফ ইন্ডিয়া টু বি মেড আপ অফ বোথ ব্রিটিশ ইন্ডিয়া অ্যান্ড সাম অফ দ্য আদার প্রিন্সলি স্টেট। তো 1935 সালে যেটা হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, তো সেখানে কিন্তু ফেডারেল ফর্ম অফ গভর্নমেন্ট ইন্ট্রোডিউস করা হয়েছিল ভারতের মধ্যে। ক্লিয়ার? চলো
পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, সুভাষচন্দ্র বোস সেট আপ প্রভিশন গভর্নমেন্ট অফ ফ্রি ইন্ডিয়া ইন। তো সুভাষচন্দ্র বোস কোন জায়গাতে গভর্নমেন্ট অফ ফ্রি ইন্ডিয়ার প্রভিশনটি সেট আপ করেছিলেন? তো সঠিক উত্তর হবে অপশন বি, সিঙ্গাপুর। তো সুভাষচন্দ্র বোস সিঙ্গাপুর গিয়ে সেখানে কিন্তু গভর্নমেন্ট অফ ফ্রি ইন্ডিয়ার প্রভিশনটি সেট আপ করেছিলেন। তো ব্যাপারটা দেখে একটু আমরা, বোস অ্যারাইভড ইন সিঙ্গাপুর অন 2nd July and in October 1943 formally announced the establishment of provisional government of free India in Cathay Cinema Hall। তো সুভাষচন্দ্র বোস সিঙ্গাপুর পৌঁছায় 2রা জুলাই 1943 সালে এবং অক্টোবর মাসের 1943 সালে উনি কিন্তু ঘোষণা করে জানান গভর্নমেন্ট অফ ফ্রি ইন্ডিয়ার প্রভিশনের ব্যাপারে। উনি কিন্তু এই ক্যাথে সিনেমা হল থেকে কিন্তু উনি এই ঘোষণাটি করেছিলেন। ক্লিয়ার? চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, হু অ্যামং দ্য ফলোয়িং ওয়াজ আ ফাউন্ডার অফ দ্রাবিড়িয়া কাজাঙ্গম। তো দ্রাবিড়িয়া, ইনাদের মধ্যে দ্রাবিড়িয়া যে কাজাগম আছে তো সেটির ফাউন্ডার কে? তো সঠিক উত্তর হবে অপশন এ, পেয়ার ইভি রামাস্বামী নাইকার। তো পেয়ার ইভি রামাস্বামী নাইকার হচ্ছেন দ্রাবিড়িয়া কাগাজমের একজন ফাউন্ডার। তো ব্যাপারটা দেখি আমরা, দ্য ফাউন্ডার অফ দ্রাবিডিয়ান কাগাজম ওয়াজ পেয়ার ইভি রামাস্বামী নাইকার, অলসো কল্ড থানথাই পেয়ারার। ইট ওয়াজ ওয়ান অফ দ্য ফার্স্ট দ্রাবিডিয়ান পার্টিজ ইন ইন্ডিয়া। তো দ্রাবিডিয়ান কাগাজমের ফাউন্ডার হচ্ছেন পেয়ার ইভি রামাস্বামী নাইকার এবং ওনাকে আরেকটি নামে জানা যান, সেটা হচ্ছে থানথাই পাইয়ার। ঠিক আছে, আর এটি হচ্ছে ভারতের একটা প্রথম দ্রাবিডিয়ান পার্টিজ ভারতের মধ্যে। ক্লিয়ার? চলো নেক্সট কোয়েশ্চেন দেখে আছে, অরবিন্দ ওয়াজ অ্যারেস্টেড ইন কানেকশন উইথ। তো অরবিন্দকে কি জন্য অ্যারেস্ট করা হয়েছিল? তো সঠিক উত্তর হবে অপশন এ, আলিপুর বোম কেস। তো আলিপুর বোম কেসের জন্য কিন্তু অরবিন্দকে অ্যারেস্ট করা হয়েছিল। তো ব্যাপারটা দেখে নিই আমরা, শ্রী অরবিন্দ ওয়াজ অ্যান ইন্ডিয়ান ন্যাশনালিস্ট ফ্রিডম ফাইটার, ফিলোসফার, যোগী, গুরু অ্যান্ড পোয়েট। হি ওয়াজ অ্যারেস্টেড ইন May 1908 ইন কানেকশন উইথ আলিপুর বোম কেস। তো শ্রী অরবিন্দ হচ্ছেন একজন ভারতের ন্যাশনালিস্ট ফ্রিডম ফাইটার এবং ফিলোসফার, যোগী, গুরু এবং পোয়েট। ওনাকে 1908 সালে মে মাসে কিন্তু আলিপুর বোম কনস্পিরেসি কেসের জন্য কিন্তু ওনাকে অ্যারেস্ট করা হয়েছিল। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন কি আছে, দ্য পুনা প্যাক্ট ওয়াজ এগ্রিমেন্ট বিটুইন। তো পুনা প্যাক্ট হচ্ছে কোন দুজনের মধ্যে একটা এগ্রিমেন্ট? তো সঠিক উত্তর হবে অপশন বি, গান্ধী অ্যান্ড আম্বেদকর। তো মহাত্মা গান্ধী এবং আম্বেদকরের মধ্যে একটা প্যাক্ট হয়েছিল, সেটির নাম হচ্ছে পুনা প্যাক্ট 1932 সালে। তো ব্যাপারটা দেখিনি আমরা, দ্য পুনা প্যাক্ট ওয়াজ এগ্রিমেন্ট বিটুইন মহাত্মা গান্ধী অ্যান্ড ডক্টর আম্বেদকর অন বিহাফ অফ ডিপ্রেসড ক্লাস অ্যান্ড আপার কাস্ট হিন্দু leader on reservation of electoral seat of depressed classes in legislative of British Indian government of 1930। তো মহাত্মা গান্ধী এবং ডক্টর আম্বেদকরের মধ্যে একটা প্যাক্ট সাইন করা হয়েছিল, সেটির নাম হচ্ছে পুনা প্যাক্ট। আর এই প্যাক্টটি করা হয়েছিল ডিপ্রেস যে সমস্ত ক্লাসে আছে, ঠিক আছে, এবং আপার কাস্ট হিন্দুদের লিডারদের জন্য একটা রিজার্ভেশন অফ ইলেকট্রাল সিটের জন্য কিন্তু এটি করা হয়েছিল দুজনের মধ্যে একটি চুক্তি, সেটি কত করা হয়েছিল 1932 সালে। ক্লিয়ার? বুঝতে পেরেছ? চলো নেক্সট কোশ্চেন দেখি আছে, হু গিভ দ্য টাইটেল অফ সর্দার টু বল্লভভাই পটেল। তো বল্লভভাই পটেলকে টাইটেল, সর্দারের টাইটেলটি কে দিয়েছিলেন? তো সঠিক উত্তর হবে অপশন এ, মহাত্মা গান্ধী। ঠিক আছে, তো মহাত্মা গান্ধী বল্লভভাই পটেলকে সর্দারের উপাধিটি দিয়েছিলেন। তো এর ব্যাপারে দেখি একটু আমরা, ইট ওয়াজ আফটার দ্য বারদৌলি সত্যাগ্রহ অফ 1928 দ্য বল্লভভাই পটেল বিগেন টু কল সর্দার। তো 1928 সালে যে বারদৌলি সত্যাগ্রহটি হয়েছিল তারপর কিন্তু মহাত্মা গান্ধী বল্লভভাই পটেলকে সর্দার টাইটেলটি উনি উপাধি দিয়েছিলেন। ক্লিয়ার? চলো পরবর্তী প্রশ্ন এখানে কি আছে, দ্য গান্ধীজ ডান্ডি মার্চ ওয়াজ এ পার্ট অফ। গান্ধীর যে ডান্ডি মার্চ ছিল সেটা হচ্ছে কিসের অংশ ছিল? তো সঠিক উত্তর হবে অপশন সি, সিভিল ডিসোবিয়েন্স মুভমেন্ট। তো সল্ট সত্যাগ্রহ অথবা ডান্ডি মার্চটি ছিল একটা সিভিল ডিসোবিয়েন্ট মুভমেন্টের একটা পার্ট। ক্লিয়ার? তো ব্যাপারটা দেখে নিই আমরা, the Salt March, also mainly known as Salt Satyagraha, began with Dandi March on 12th March 1930। তো 12 মার্চ 1930 সালে সল্ট সত্যাগ্রহ শুরু হয়েছিল, যেটি আরেকটি নাম হচ্ছে ডান্ডি মার্চ অথবা সল্ট মার্চ। এটি কিন্তু মহাত্মা গান্ধী লিড করেছিলেন পুরো মুভমেন্টটি। ইট ওয়াজ ডাইরেক্ট অ্যাকশন ক্যাম্পেইন অফ ট্যাক্স রেজিস্ট্যান্স অ্যান্ড নন ভায়োলেন্ট প্রোটেস্ট against the British salt monopoly in colonial India and triggered the wider civil disobedient movement। এটা কিন্তু একটা ট্যাক্স রেজিস্ট্যান্স ক্যাম্পেইন এবং নন ভায়োলেন্ট প্রোটেস্ট যেটি ব্রিটিশ অ্যাগেনস্টে করা হয়েছিল। ঠিক আছে, আর এটির পার্ট হচ্ছে একটা সিভিল ডিসোবিয়েন্টের পার্ট হচ্ছে একটা গান্ধীর ডান্ডি মার্চ অথবা সল্ট সত্যাগ্রহ। ঠিক আছে, তো সিভিল ডিসোবিয়েন্টের মুভমেন্টটির একটা পার্ট হচ্ছে গান্ধী ডান্ডি মার্চ অথবা সল্ট সত্যাগ্রহ মুভমেন্ট, যেটি 12 মার্চ 1930 সালে এটি শুরু করা হয়েছিল, মহাত্মা গান্ধীর লিডার ছিলেন। ক্লিয়ার? চল পরবর্তী প্রশ্ন কি আছে, ফাইন্ড দ্য ইনকারেক্ট ম্যাচ অ্যামং দ্য। তো এগুলোর মধ্যে কোনটা হচ্ছে ইনকারেক্ট?
তো সঠিক উত্তর হবে অপশন এ স্যার সৈয়দ মুরতাজ খান আলিগড় মুসলিম ইউনিভার্সিটি। তো স্যার সৈয়দ মুরতাজ খান কিন্তু আলিগড় মুসলিম ইউনিভার্সিটি কিন্তু উনি ফাউন্ড করেনি। কে ফাউন্ড করেছে তাহলে আলিগড় মুসলিম ইউনিভার্সিটি? উনি হচ্ছেন স্যার সৈয়দ আহমদ খান। স্যার সৈয়দ আহমদ খান কিন্তু আলিগড় মুসলিম ইউনিভার্সিটি গঠন করেছিলেন। ক্লিয়ার? তো ব্যাপারে দেখলি আমরা স্যার সৈয়দ আহমদ খান ফাউন্ডেড দ্য ফেমাস আলিগড় Muslim University in 1875 with the aim of promoting social, scientific and economic development of Indian Muslim. তো স্যার সৈয়দ আহমদ খান কিন্তু 1975 সালে আলিগড় মুসলিম ইউনিভার্সিটি গঠন করেন এবং ওনার মূল উদ্দেশ্য হচ্ছিল গঠন করা, সেটা হচ্ছে প্রমোটিং সোশ্যাল, সায়েন্টিফিক এবং ইকোনমিক ডেভেলপমেন্ট অফ ইন্ডিয়ান মুসলিম। তো সে কারণে কিন্তু 1975 সালে আলিগড় মুসলিম ইউনিভার্সিটি স্যার সৈয়দ আহমদ খান কিন্তু এটি গঠন করেছিলেন। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন দাও কি আছে, দ্য ব্যাটেল অফ পলাশি ওয়াজ ফাউট বিটুইন। তো পলাশির যুদ্ধ কাদের মধ্যে এটি হয়েছিল? তো সঠিক উত্তর হবে অপশন এ সিরাজউদ্দৌলা অ্যান্ড রবার্ট ক্লাইভ। তো সিরাজউদ্দৌলা এবং রবার্ট ক্লাইভের মধ্যে কিন্তু ব্যাটেল অফ পলাশিটি হয়েছিল। তো ব্যাপারটা দেখি আমরা, দ্য ব্যাটেল অফ পলাশি ওয়াজ ফাউট বিটুইন নবাব সিরাজউদ্দৌলা, দ্য লাস্ট ইন্ডিপেন্ডেন্ট নবাব অফ বেঙ্গল, অ্যান্ড ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি আন্ডার রবার্ট ক্লাইভ অন 23 জুন 1757। তো পলাশির যুদ্ধটি করা হয়েছিল নবাব সিরাজউদ্দৌলা, যিনি হচ্ছেন লাস্ট ইন্ডিপেন্ডেন্ট নবাব অফ বেঙ্গল, এবং ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির তরফ থেকে ছিলেন রবার্ট ক্লাইভ। এদের মধ্যে কিন্তু 23 জুন 1757 সালে কিন্তু ব্যাটেল অফ পলাশির যুদ্ধটি হয়েছিল। ক্লিয়ার? চলো তো আজকে শেষ প্রশ্ন দেখানো কি আছে, হু ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান টু বিকেম মেম্বার অফ ব্রিটিশ পার্লামেন্ট। তো ব্রিটিশ পার্লামেন্টের প্রথম ভারতীয় মেম্বার কে হয়েছিলেন? তো সঠিক উত্তরে হবে অপশন সি দাদাভাই নারোজি। তো ব্রিটিশ পার্লামেন্টের প্রথম ভারতীয় এবং ফার্স্ট এশিয়ান বলতে পারো, ফার্স্ট ইন্ডিয়ানও বলতে পারো, তো উনি ফার্স্ট ইন্ডিয়ান যিনি মেম্বার হয়েছিলেন ব্রিটিশ পার্লামেন্টে উনি হচ্ছেন দাদাভাই নারোজি। তো ব্যাপারে দেখে নিই এখন আমরা, দাদাভাই নারোজি অলসো নোন এজ গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া was the first Indian and Asian to be British member of Parliament. তো ব্রিটিশ মেম্বার অফ পার্লামেন্ট হিসাবে প্রথম ভারতীয় এবং এশিয়ান থেকে প্রথম ভারতীয় হয়েছেন দাদাভাই নারোজি, যাকে আরেকটি নামে উনি প্রচলিত, সেটি হচ্ছে গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া। ক্লিয়ার? তো এগুলো ছিল বিশেষ কিছু 25টা কোয়েশ্চেন যেগুলো তোমাদের সাথে আলোচনা করলাম। আশা করছি প্রত্যেকটা কোয়েশ্চেন তোমরা বুঝতে পেরেছো এবং আমি তোমাদেরকে বুঝাতে পেরেছি। এরপর তোমাদের একটা ইম্পর্টেন্ট কাজ হচ্ছে, পারলে সমস্ত কোয়েশ্চেনগুলো একটু খাতায় নোট ডাউন করে রেখো। পরবর্তীকালে যখন তোমরা খাতাটা খুলে পড়বে তোমাদের পড়তেও এবং জিনিসটা বুঝতেও সুবিধা হবে। ক্লিয়ার? আর একটি ছোট্ট ইনফরমেশন তোমাদের সকলের কাছে শেয়ার করতে চাই, সেটি হচ্ছে যারা এখন আমাদের এমএচ এডুকেশন ল্যাবের টেলিগ্রাম চ্যানেলটি এবং অ্যাপটি ডাউনলোড করোনি তারা অতি অবশ্যই কিন্তু ডেসক্রিপশন বক্সটা ফলো করো, সেখানে কিন্তু এমএচ এডুকেশন ল্যাবের টেলিগ্রাম চ্যানেলের অফিসিয়াল লিঙ্ক প্রোভাইড করা আছে, সেই লিঙ্কটি ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাও এবং অ্যাপের লিঙ্কটাও দেওয়া আছে, সেখানে অ্যাপটি ক্লিক করে অ্যাপটি ডাউনলোড করে নিও। ক্লিয়ার? আর এর পিডিএফটা কিন্তু প্রত্যেকদিন তোমরা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, তো অবশ্যই কিন্তু তোমরা টেলিগ্রাম চ্যানেলটি জয়েন করে নিও আমাদের এমএচ এডুকেশন ল্যাবের চ্যানেলের সাথে। বুঝতে পেরেছো? তো আজকের ক্লাসটি আমি এখানে শেষ করছি। যদি ক্লাসটি ভালো লেগে থাকে, ইনফরমেটিভ লেগে থাকে, তো আমাদের মোটিভেট করার জন্য ভিডিওটাকে লাইক করবে, ভিডিওটা নিজের বন্ধু-বান্ধব গ্রুপসের মধ্যে শেয়ার করবে এবং এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অতি অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা যে বেল আইকনটি আছে সেটা প্রেস করে দাও, যখনই কোনো ভিডিও আপলোড হবে চ্যানেলে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। থ্যাংক ইউ।